নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটা ভালো খবর আপনাদের দিই। আশা করছি যারা পুরনো বন্ধুরা রয়েছেন খুবই তাদের ভালো লাগবে শুনতে। আজকে কিন্তু আজকের ভিডিওটা পোস্ট হলে পর আমার ১০০তম ভিডিও হবে আমার চ্যানেলে, মানে সোফিয়ার সাত কাহনে। এর কৃতিত্ব কিন্তু আমার এতটুকুও নয়, আপনারা পাশে ছিলেন বলে এইটুকু এগোতে পেরেছি। এবং কি বলবো, প্রতি মুহূর্তে তো অন্তর থেকে আপনাদের ভালোবাসা যেমন পাই, তেমনি বড়রা যারা তারা অনেক আশীর্বাদ করেন, ছোটরা ভালোবাসা জানান। তাই আমার সমস্ত বড়দেরকে প্রণাম জানাচ্ছি। যারা ছোট তাদের প্রচুর প্রচুর ভালোবাসা দিলাম। আর যারা বন্ধু তারা তো পাশে রয়েছেন। তো আজকে একটা ভয়ঙ্কর ঘটনা এনেছি আপনাদের এই ১০০তম পর্বে বলবার জন্য। দেখুন আজকের ঘটনাটা কেমন লাগে। আগের ভিডিওতে বরাবর যেটা বলি, ভালো ভালো কমেন্ট পেয়েছি, আপনাদের ভালো লেগেছে শুনে আমারও খুব ভালো লেগেছে। আর আমার সেই ছোট্ট ছেলে সুমিত, টালিগঞ্জের সুমিত, সেও যোগাযোগ করেছিল। সে একটু অসুস্থ বলে তার ঘটনা দিতে একটু দেরি হচ্ছে, কিন্তু সেও ঘটনা শেয়ার করবে এবং আপনাদেরকে আমি শোনাবো। তা আজকে যে ঘটনাটা আমি বলতে চলেছি, সেই ঘটনার আগে দু একটা কথা না বললেই নয়। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে সুতপা ঘোষ, যদিও আমি ওকে রিমি বলে ডাকি। এবার কিছু সম্পর্ক হয়তো রক্তের সম্পর্ক, আর কিছু হয় আত্মার সম্পর্ক, মানে আত্মার আত্মীয়। তো এই রিমি বলে যে মেয়েটি, সেই মেয়েটি কিন্তু আমার আত্মার আত্মীয় বা আমার সন্তান বলতে পারেন। কীরকম, আমি যখন বিয়ে হয়ে আমার শ্বশুরবাড়িতে যাই, তখন কি আমি তো একটা ১৮-১৯ বছরের মেয়ে। আর ওকে তখন, মানে আমাদের যেদিনকে ফুলশয্যা ছিল সেদিন রাত্রি ওই ৩:৩০ পৌনে ৪টে হবে, দুমদুম করে দরজায় ধাক্কা, কি আর একটা ছোট্ট বাচ্চার কান্না শুনতে পাচ্ছি। সে বলছে আমি মামার কাছে শোবো। তো এই হচ্ছে সেই রিমি। শ্বশুর বাড়িতে গিয়ে একে আমি পেয়েছি। এ আমাদের বাড়িতে, মানে শ্বশুর বাড়ি থেকে বড় হয়েছে, মানুষ হয়েছে। এবং এই প্রসঙ্গে বলে রাখি, এর মা যিনি কানন দিদি, উনিও কিন্তু আমার শ্বশুরবাড়িতে থেকে বড় হয়েছেন, মানুষ হয়েছেন। তা কেন হয়েছেন, হ্যাঁ, সেই প্রসঙ্গ টেনে লাভ নেই, কিন্তু এরা কিন্তু আমার আত্মার আত্মীয় বা ভীষণ কাছের জন। কিন্তু যখন রিমির বিয়ে হয় তারপর থেকে যোগাযোগটা পুরোপুরি ছিন্ন হয়ে যায়। কারণ শ্বশুরবাড়িতে কিছু কিছু মানুষ ছিলেন যারা আমি যে ওকে ভালোবাসবো বা ও যে আমাকে ভালোবাসবে এটা চাইতেন না। মানে আমাকে ভালো বলার জায়গা মানে কেউ যাতে না পায়, যত্ন করে কিন্তু সেই জায়গাটা কেটে রাখা হতো। তা যে কারণে ওর সাথে আমার সম্পর্কটা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। তা শাশুড়ি মা মারা যেতে ও কিন্তু ঝাঁপিয়ে পড়ে মামাকে ফোন করে, ও আসে, ওর যতটুকু কর্তব্য ওর ভাই ওরা দুজনে মিলে এসে করে। তা তারপর থেকেই আবার যোগাযোগ শুরু হয়, যখন ও জানে যে আমাকেও মাম বলে, আমার হাজব্যান্ডকে মামা বলে, আমাকে মাম বলে, যে মামের একটা চ্যানেল আছে, মাম সেখানে মামের কাজটা কি এটা যখন জানে, তখন ও বলে যে আমার প্রচুর ঘটনা আছে মাম, আমি ধীরে সুস্থে তোমাকে শেয়ার করব। তা সেই ঘটনাই ও শেয়ার করেছে, যেটা আপনাদেরকে বলতে চলেছি। শুনে দেখুন, মারাত্মক ভয়ের একটি ঘটনা। তা ২০০৪ সালে রিমির বিয়ে হয়। আমি রিমি বলছি, কিন্তু ওর ভালো নাম হচ্ছে সুতপা ঘোষ। তা বিয়ে হয়। এবার সুতপা ঘোষ বলছি না এই কারণে যে আমি গুলিয়ে ফেলবো, আমরা রিমি বলেই অভ্যস্ত, তাই রিমি বলেই বলছি ঘটনাটা। ২০০৪ সালে যখন বিয়ে হয়, তখন ওর বিয়েটা হয় কিন্তু ওর পিসি শাশুড়ির বাড়ি থেকে। এর পেছনে একটা বড় কারণ থাকতে পারে, কারণ আমি যেহেতু কিছুই জানি না, আমার সাথে দীর্ঘদিন যোগাযোগ ছিল না। ওর মানে ওর দেশের বাড়ি হচ্ছে মেদিনীপুরের খেজুরিতে। তা অনেকটা দূরত্বের কারণে বা কিছু কারণে ওর পিসি শাশুড়ির বাড়ি থেকে পাটুলিতে, ওর পিসি শাশুড়ির বাড়ি
সেখান থেকে কিন্তু ওর বিয়ে হয়, এবং বিয়ের পর যে মেয়েদের যে একটা মেয়েরা শ্বশুরবাড়িতে যায় এই ব্যাপারগুলো থাকে। তো ও ওরকম যেহেতু পাত্রপক্ষ যারা আর কি, মানে ওর হাজবেন্ডের বাড়ি হচ্ছে এদেশীয়, তাই ওই সকালে বেরিয়ে আসার একটা নিয়ম থাকে। তা ওরকমভাবে সকালে তো বউ হয়ে সে তো চলে আসে তার শ্বশুরবাড়িতে। এরপরে দিনগুলো ঠিকঠাক মতো কাটতে লাগে। তা ওদের তখন কি হয়েছিল, এখন বর্তমানে যে বাড়িটা থাকে সেই বাড়িটা কমপ্লিট হয়নি, যে কারণে ওরা একটি ভাড়া বাড়িতে ওদের উঠতে হয়েছিল। তা ওই ননদের মানে পিসি শাশুড়ির বাড়িতে বিয়ে হয়, তারপরে বৌভাত রিসেপশন সব কিছু হয়ে যাওয়ার পর ও কিন্তু নতুন বউ ওকে তখন এই বাড়িটিতে নিয়ে আসা হয়, মানে যে ভাড়া বাড়ির কথা বললাম সেই বাড়িটিতে আনা হয়। বাড়িটি বিশাল বড় বাড়ি। প্রথমে বাড়ির বর্ণনাটা একটু শুনে নিন। বাড়িটি বিশাল বড় বাড়ি, জায়গাটি পুরো ফাঁকা ফাঁকা জায়গা, 2004 সালের কথা বলছি। এবারে এই যে জায়গাটা যেখানে ভাড়া বাড়িটি, ও আমায় বলেছে যে মাম তুমি বলতে পারো, কিন্তু আমি বলছি না এই কারণে, এর পেছনে কিছু কারণ আছে। ধরে নিন গড়িয়া যে স্টেশনটা, সোনারপুর গড়িয়া স্টেশন, গড়িয়া স্টেশনের থেকে ওই অটো টোটো ভাড়া করলে তখনকার দিনে হয়তো 6-7 টাকা লাগতো, বর্তমানে ভাড়া হয়েছে 12 টাকা মতো। একটা বেশ কিছুটা, গড়িয়া স্টেশন অনেকটাই দূর ওর বাড়ি থেকে, ওই জায়গায় একটা বাড়ি ভাড়া করে ওখানে ওকে নিয়ে আসা হয়। এবারে বাড়িটার যেটা বর্ণনা দিতে চাইছি, বাড়িটা হচ্ছে পুরোপুরি বাংলো প্যাটার্নের একটা বাড়ি, এবং বাড়িটির 3 দিকে হচ্ছে পুরো খোলা, আর এক ধারে হচ্ছে মানে একটা দিকে বড় বাড়ি, বড় রাস্তার ধারে পুরো বাড়িটা, ওই যে 1B যে বাস মানে বাস যায় ওই রুটটায় আর কি, একদম রাস্তার ধারে বিশাল বড় বাড়ি, এবং ঘরগুলোও বিশাল বড় বড়। তো ওরা কিন্তু একতলায় ভাড়া ছিল, ভাড়াটা যে নেওয়া হয়েছিল, বাড়িটা দোতলা কিন্তু একতলায় ভাড়া নেওয়া হয়েছিল। আর রিমির ঘরটা কীরকম ছিল সেটা হচ্ছে যে বাড়িতে যে গ্যারেজটা ছিল যেখানে গাড়ি টাড়ি রাখা টাকা হয়, কিন্তু বাড়ির যে ভদ্রলোক রিমি কাকু বলে সম্বোধন করেছেন, ওই কাকু ভেবেছিলেন যে ওটা নিজের মানে গ্যারেজ হিসাবে রেখেছিলেন, পরে ভেবেছিলেন যে নিজে একটা অফিস ঘর মতো করবেন, পরবর্তী সময় যদি ওই কাকু মারা যান। তা ওই গ্যারেজের ওপরে মানে একতলার মধ্যে দোতলা, গ্যারেজের ওপরটুকু, ওই ওপরে যে ঘরটা সেটাও মানে বিরাট বড় একখানা ঘর ছিল, এবং এত সুন্দর রিমি বলেছে যে ডিজাইন করে বাড়িটি মানে পুরো প্ল্যান ছকে বাড়িটি তৈরি করা ছিল, যে বাড়িটির ভেতর থেকে একটা কাঠের সিঁড়ি উঠে গেছে ওই দোতলায়, মানে ওই গ্যারেজ ঘরটিতে যাওয়া, গ্যারেজ ঘরের মাথায় যে ঘরটি বড় ঘরটি, ওই ঘরটিতে যাওয়ার জন্য, মানে রিমির ঘরটিতে যাওয়ার জন্য। বললো আমি গুনে বলতে পারি হার্ডলি 10 থেকে 12টা সিঁড়ি ছিল, কাঠের সিঁড়ি। একজন ভালোভাবে উঠতে পারবে, কিন্তু পাশে যদি আরেকজন ওঠে তখন কিন্তু তার একটুখানি তাকে সাইড করে উঠতে হবে, এরকম ছিল, মানে পাশাপাশি দুজন উঠতে পারবে না, এরকম ব্যাপারটা ছিল। তো ওখানে তো যায়, গিয়ে নিয়ে এবার কি নতুন বউ, সে বিয়ে হয়ে গেছে, দিনের বেলা ও রিমি খুব কাজেরও, প্রচণ্ড কাজকর্ম করতে পারে। তো ও কি করতো, নিজের ঘরটর গোছানো, একটা শখের ব্যাপার থাকে তো, নতুন নতুন বিয়ে হয়ে গেছে, ঘরটর গোছানো, ঘর পরিষ্কার করা, ঝাঁট দেওয়া, এইগুলো নিজের ঘরটুকু করতো। বলছে দিনের বেলা কিন্তু কোনো রকম কোনো অসুবিধা ছিল না। আর সাধারণত দিনের বেলা মানে দুপুর বেলার দিকে রিমি যেটা বলেছে যে ও কিন্তু ওপরে গিয়ে শুতো না, ওর শাশুড়িকে ও মামনি বলতেন, মানে ও বলতো, এবং মামনি মানে যে ভদ্রমহিলার কথা বলছি উনি অসম্ভব রিমিকে ভালোবাসতো, এবং রিমিও খুব ভালোবাসতো। তা উনি তখন বলতেন যে বাড়িতে আর কি স্বামীও বেরিয়ে যায় অফিসে, শ্বশুরমশাইও থাকেন না, শাশুড়ি মা আর বৌমা দুজনে থাকে। তা বলে যে আর তুমি ওপরে গিয়ে কি করবে, তুমি এখানেই শুয়ে পড়ো, আমার কাছেই শুয়ে পড়ো। তা রিমি তখন ওই ওখানেই মানে শাশুড়ির পাশে শুয়ে পড়তো। তো এইভাবে ওদের মানে ও কাটাচ্ছিল দিনগুলো। কিন্তু যেটা ও জানিয়েছে যে সন্ধেবেলা ওই যে সন্ধে দেওয়ার একটা ব্যাপার থাকে, যে ঘরের দুয়ারে আমরা যে ধূপকাঠি জ্বালিয়ে সন্ধে দিই, তা সন্ধেবেলা যখন সন্ধে দেওয়ার ব্যাপারটা হতো, তা তখন তো রিমি তো নতুন বউ, কিন্তু শাশুড়িকেও বলেছিল যে মা আমি সন্ধেটা দেবো, তখন শাশুড়ি বলেছিল যে হ্যাঁ নিশ্চয়ই তুমি দাও না, উনি খুশি হয়েছিলেন।
তা যাই হোক, ওই যখন সন্ধে দিতে ও ওপরে যেত বা বলতো, ও আমায় যেটা বলেছে যে মাম দেখো নিজের ঘর তো দরকার, মেয়েদের পড়তেই পারে যে একটু একবার নিজের ঘরটায় যাই বা কিছু। সন্ধেবেলার দিক থেকে রাত্রি পর্যন্ত সব সময় মনে হতো যখন সিঁড়ি দিয়ে উঠতো ওর পেছন পেছন কেউ একটা উঠছে, এই একটা ফিলিংস ওর হতো। বা যখন নেমে আসতো তখন মনে হতো যে পেছন থেকে কেউ আমাকে ধাক্কা মেরে ফেলে দেবে না তো, এই রকম একটা ফিলিংস কিন্তু সবটি সময় ওর মধ্যে হতো। তা এইভাবেই দিনগুলি চলছিল। এরপরে তো যেহেতু এদেশীয় বাড়ি, একটা ধুলো পা ব্যাপার থাকে, হ্যাঁ, যদিও এই বিষয়ে আমার খুব একটা আমি জানি না, তবে শুনেছি। তা রিমি যেটা বলেছে যে পিসশাশুড়ি বাড়ি থেকে বিয়ে, রিসেপশন সব কিছু হয়ে যাওয়ার পর যে ও যে এই বাড়িতে চলে এসেছিল, যেহেতু সকালবেলা আসতে হয়, তা সকালবেলাটা হাফ মানে দিনের হাফ হয়ে গেল, হাফ বেলা পার এসে ঢুকেছে। আর বৌভাত হয় তার পরের দিনই নাকি ওই ধুলো পায় কাছাকাছি কারো আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে হয়, এই সমস্ত কিছু রিচুয়ালসের ব্যাপার থাকে। তা ও কিন্তু ওই পিসি শাশুড়ির বাড়িতেই গেছিল, কারণ যেহেতু যে মানে ওর যে হাজবেন্ড তার মামা বলুন মাসি বলুন সবাই হাওড়ায় থাকে। তা ও ওই পিসি শাশুড়ির বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ফিরে টিরে আসে, রাত করে ফিরে আসে। এরপরেও কিন্তু সেই ব্যাপারটা একই রকম চলতে থাকে। এবং অদ্ভুত ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে শুধুমাত্র যে ওই সিঁড়ি দিয়ে উঠতেই সন্ধে থেকে রাত্রের মধ্যে মানে গা ছমছম করতো তাই নয়, ওর মনে হতো যে সন্ধেবেলাটা হলেই ওর পেছন পেছন কেউ একটা সবসময়ের জন্য রয়েছে। শুধু ওই সিঁড়িটুকুই নয়, যখন ওই বাড়িটা থেকে মানে বাড়িটা থেকে বেরোলে পর সামনে একটা উঠোন মতো ছিল, উঠোনটা যে খুব বড় উঠোন ছিল তা নয়, একটা ছোট মতো উঠোন ছিল, কিন্তু উঠোনটা বাঁধানো পাকা আর কি উঠোন। এরপরে বাড়ির পিছন দিকে একটা মন্দির ওনারা স্থাপন করেছিলেন, যারা আর কি বাড়ির মালিক, তা মন্দির মতো স্থাপন করেছিলেন। তা রিমি যেটা বলেছে যে পরবর্তী মানে মন্দির করেছিলেন ঠিক কথা, কিন্তু পরবর্তীতে ওনারা ওই জায়গায় কোনো ঠাকুর বা ঈশ্বর কিন্তু কোনো রকম স্থাপন মানে দেবতা কোনো স্থাপন করেননি। কোনো কারণে একটা বাধা হয়তো এসে গেছিল, যে কারণে ওখানে কিন্তু কোনো মন্দির স্থাপন হয়তো হয়েছিল, কিন্তু ওখানে কোনো বিগ্রহ ছিল না। তা পরে তো এই ব্যাপারটা ও বলার পর আমি এটা চিন্তা ভাবনা করলাম যে কেন ওটা করেনি, সেটাও আপনাদের বলার চেষ্টা করব। এরপরে কি হলো, ওই যে মন্দিরের পাশেই একটা খুব সুন্দর তুলসী মঞ্চ, বাঁধানো তুলসী মঞ্চ ছিল, যেটা কিন্তু রিমির ভীষণ পছন্দের একটা জায়গা ছিল। বলছে মাম তুমি এত সুন্দর তুলসী মঞ্চটা তুমি দেখলে তোমার খালি মনে হবে যে সারাদিন যাই মাঝে মধ্যে মানে সকাল সন্ধে ধূপ দেখানো, তারপরে জল ঢালা, এইগুলো ব্যাপারগুলো যেগুলো থাকে সেগুলো করি, এরকম ছিল। তা কি হয়েছে, ওই একদিন ও সন্ধে দিতে যাচ্ছে, মানে ওই বাড়ির বাইরে ওই তুলসী মঞ্চর কাছে সন্ধে দেখাচ্ছে। তা সন্ধে দেখাতে গিয়ে তখন ওর একটা কেমন একটা ফিলিংস হয়েছে যে এখানে পাক্কা কেউ আছে, হ্যাঁ, নিশ্চয়ই এখানে কেউ আছে। তা তখন শাশুড়ি বলছে কি, আর প্রায় 20 বছর, 2004 মানে বুঝতেই পারছেন প্রায় 20 বছর আগের কথা বলছি। তা ও শাশুড়ি না সব সময় যখন ও বাইরে বেরিয়ে সন্ধে দেখাতো, ও শাশুড়ি না ওই গেটের কাছে এসে দাঁড়াতেন, যে নতুন বউ সদ্য বিবাহিত, তারপরে বাইরের দিকে যাচ্ছে, তা উনি এসে ওখানটা দাঁড়াতেন। তা ওর একটা ওরকম ফিলিংস হওয়াতে উনি বলছেন কি যে তো শোনো না, তুমি আর ওইদিকে যেও না, তুমি চলে এসো, তুমি এদিকে চলে এসো, এসে নিয়ে এখান থেকেই তুমি সন্ধেটা দেখাও। আর একটু বলে রাখি, ওই যে তুলসী মঞ্চ বললাম, মন্দির বললাম, এবার বাড়ির পিছন দিকটায় একটু আরেকটু এগোলে পর একটা ধাপ করা মতো ছিল, সিঁড়ি মতো, ধাপিটা থেকে একটু উঁচুর দিকে একটা কলপার মতো ছিল করা, যে বাড়িতে ওখানে যদিও সেই টাইমের কলের জল আসতো না, আসতো পাম্পেরই জল, কিন্তু ওই জায়গাটায় বসে যে হয় না বাড়িতে যে কাজের লোক যখন কাজ করবে তখন সে বাইরের দিকে কাজ করবে, ওই জন্য যে বাসন নিয়ে ওখানটা বসে মাজবে বা কাপড় জামা কাচবে, ওরকম একটা করা ছিল। আচ্ছা, আর ছিল সেখানে একদম পাশের প্লটটাই বিশাল বড় একটা প্লট, যেটা কিন্তু এই বাড়িওয়ালাদেরই ছিল। সেখানে বিভিন্ন আম জাম নারকেল কলা বাগান এরকম প্রচুর গাছ ওখানে ছিল, হ্যাঁ। তো
তো ওইখানে ওই প্লটটা ছিল। তো শাশুড়ি বারণ করাতে ও কথা শুনেছে, ও চলে এসছে ফিরে, বললো ঠিক আছে আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে দিনগুলো চলছিল। চলতে চলতে মানে একটা দিন কীরকম হয় যে ওই ওদের বাড়িতে একটা কুকুর ছিল। তা একদিন কি হয়েছে, শাশুড়ি মা ওই ভেতর মানে বাড়ির সামনের দিকে একটা উঠান মতো ছিল, ওখানে ঘোরাফেরা করছেন, পাইচারি করছেন বিকেলবেলা। ওনার খুব সুগার ছিল, তো অসুস্থও ছিলেন, উনি ঘোরাফেরা করছেন। আর রিমি ওই দিকটায় গেছে, মানে ওই পেছন দিকটায় গেছে, গিয়ে নিয়ে ওর আর সাথে রিমির সাথে কুকুরটা গেছে। তা কুকুরটা এমন করছে, ঘ্যাঁক 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 করছে। আর বাড়িটায় প্রচুর, বললাম তো, বড় বড় গাছ ছিল, ছোট গাছ কিছু ছিল না। তা ওরা যাওয়ার পর মানে এরা যখন ওই ভাড়া নেয়, তখন কিন্তু ওরা না ওই নিত্য পুজোর জন্য টুকটাক তো ফুল প্রয়োজন হয়, ওরা কিন্তু ছোট ছোট ফুলের কিছু গাছ লাগিয়েছিল, জবা, টগর, এই ধরনের গাছগুলো ওরা লাগিয়েছিল। তা সেদিন ওরকম বিকেলের দিকে ওইখানটা রিমি গেছে ওই দিকটায়। তা ওখানে একটা জায়গায় না প্রচুর শাক হয়েছিল, যেমন ও যেটা বলেছে যে ব্রাহ্মী শাক, যে এমন এমন শাক যেগুলো যে কোনো জায়গায় হয়, হ্যাঁ, বেতো শাক। তা ও শাশুড়ি মাকে বলেছিল কি যে মা আমি ওখানে থেকে একটু শাক তুলবো, তাহলে কালকে তুমি শাক করতে পারবে। তো শাশুড়ি বলেছে যে হ্যাঁ ঠিক আছে তোলো। এবার ও যখন শাক তুলছে তখন ওই কুকুরটা না ওই গ্যাঁক 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 ভৌ ভৌ করে ওখানটা মানে পাগল করে দিচ্ছে। এবার ও তো খুব রেগে যাচ্ছে যে তুই এরকম করছিস কেন, কেউ তো নেই। তো এবারে কুকুরের এরকম চেঁচামেচি, এবারে এত বছর আগের ঘটনা বলছি, তখন ওখানে নাকি মানে রিমি যেটা জানিয়েছে যে গড়িয়া ছিল হচ্ছে বিষাক্ত সাপের আঁকড়া বলা যেতে পারে। তা ও প্রথমে ভাবছে যে কোনো সাপ খোপ কিছু দেখে কি ওইরকম কুকুরটা ওরকম ভৌ ভৌ করে চিৎকার করছে। তারপর শাশুড়ি মাও কিন্তু ভেতরে ছিলেন, উনিও এসেছেন যে ও এরকম করছে কেন। তখন বলছে কি জানি কেন করছে, বুঝতে পারছি না। তখন ওই শাক তুলতে তো বসেছে, আর কুকুরটা তো ওরকম পাগলের মতো করছে। তখন পরে রিমি আমাকে যেটা জানিয়েছে যে হয়তো ও ওই যে উপস্থিতি, হ্যাঁ, সেইটা হয়তো ফিল করছিল। আর রিমিরও কিন্তু সমানে মনে হচ্ছে যে আমার ছায়া সঙ্গী কিন্তু আমার সাথেই রয়েছে, এটা কিন্তু রিমিও বুঝতে পারছিল, ওর একটা অনুভূতি হচ্ছিল, মানে স্ট্রং একটা কি বলবো, একটা ও কিছু একটা উপলব্ধি কিছু একটা করছিল। তো যাই হোক, তখন ওই শাশুড়ি মা বলেন ছেড়ে দাও, তুমি উঠে চলে এসো, তো কেন এরকম করছে ও জানি না। এইবারে বাড়ির মধ্যে যখন ঢুকলো, ও কুকুর একদম শান্ত হয়ে গেল, আর কোনো ঝামেলা নেই। আবার যখন সন্ধেবেলা রিমি ওই সন্ধে দেখাতে ওই যাচ্ছে, ওই তখন কিন্তু আবার ও ওরকম ঘাউ 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 করে চিৎকার করতো। এবং ওই মানে ওদের যে গ্রিলের যে দরজাটা একতলার বন্ধ থাকলে পর ও না মাঝে মধ্যেই ওই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বাগানের দিকে ওইরকম লক্ষ্য করে, মানে বাড়ির পিছন দিকটা লক্ষ্য করে ওই রকম ভাবে ওই কুকুরটা চিৎকার করতো। যাই হোক, এইভাবেই দিনগুলো যাচ্ছিল। এরপরে কি হলো, এরপরে ওর তো আস্তে আস্তে অষ্টমঙ্গলের ব্যাপারটা চলে এলো। অষ্টমঙ্গলে ও তো চলে গেল মেদিনীপুরে, ওখানে মানে বাপের বাড়িতে গেল। 8 দিনের দিন গেল, 9 দিনের দিন ফেরত আসলো। তা 9 দিনের দিন ফেরত আসার পর ও যখন আর কি ফিরে আসলো, সেদিনকে রাত্রিবেলা তো আর তো খাবার দাবার করার কোনো প্রশ্ন নেই, এত দূর বাপের বাড়ি। তা ফিরে এসে ওর হাজবেন্ড বাইরে থেকেই খাবার দাবার সমস্ত কিনে টিনে নিয়ে আসলো। তা এরকম ভাবে দিনগুলো যাচ্ছিল। তা সেদিনও রিমি ওই যত রাত্রেই ফেরা হোক, ঠাকুরের সামনে তো একটা অন্তত ধূপকাঠি জ্বালাতেই হয়, সেরকম সমস্ত জায়গায় দেখিয়ে টেকিয়ে, ঘরে দুয়ারে সব জায়গায় দেখিয়েছে। ও কিন্তু যখনই নিজের ওই রুমে যাচ্ছে সিঁড়ি দিয়ে উঠে, তখনই কিন্তু ফিল করছে যে পাশে কেউ রয়েছে। তা একদম নিউলি ম্যারিড কাপল। তা ওর হাজবেন্ড ওই, যেহেতু বললাম যে একদিকে বড় রাস্তার ওপরেই পুরো বাড়িটা ছিল, তা তারাতলা থেকে ওর হাজবেন্ড কোনো একটা জায়গায় চাকরি করতেন, আমি ঠিক নামটা মনে করতে পারছি না। তা উনি ওই বাসে করে এসে পুরো ওই বাড়ির সামনেই নামতেন। তা এইটা রিমি আমায় যেটা বলেছে, মাম এটা আমার একটা নেশা হয়ে গিয়েছিল, যে রোজ দিন ও আসবে, এসে ওইখানটা নামবে, নেমে ওই বাগানের গেটটা খুলে ঢুকবে, তারপরে তো এই গ্রিলের গেটটা আমি ছুটে গিয়ে খুলে দেবো। তা যাই হোক,
বলছে সেদিনকে বিকেলবেলা আমার শাশুড়ি মা খুব একটা হাঁটতে পারতেন না, তা আমার খুব ফুচকা খেতে মন হয়েছে, আর এখানে একজন খুব ভালো ফুচকা বানায়, তা শাশুড়ি শ্বশুরমশাই সবাই মিলে আমি তিনজনে মিলে গিয়ে ওখান থেকে ফুচকা খেয়ে এসেছি। আর ফেরার সময় আমার হাজবেন্ডের জন্য চুরমুর নিয়ে এসেছি, যে মুড়ি দিয়ে মাখিয়ে দেবো, ও খেয়ে নেবে। তা এবারে কি, রান্নাটা ওদের বাড়ি কিরকম হতো, সকালে যে মানে দুপুরের জন্য যে রান্নাটা হতো সেটা একদম রাত্রের রান্নাও করে রেখে দেওয়া হতো। রাত্রিবেলা খালি গরম গরম রুটিটা হতো, কিন্তু রুটিটা একটু তাড়াতাড়ি করা হতো, কারণ বাড়ির ছেলেটা এসে টিফিন করবে বলে মা তাড়াতাড়ি রুটিটা করে ফেলতেন। তো এবারে সেদিনকে ওরকম হাজব্যান্ড আসবে বলে একটা ঘরের মধ্যে মানে ডাইনিংয়ের মধ্যে বা কোথাও একটা জানলার ধারে দাঁড়িয়ে আছে, ওদিকে তাকিয়ে যে ও কখন আসবে, কখন বাস থেকে নামবে। আর শ্বশুর শাশুড়ি পেছনে একটা সোফায় বসে আছে। তা লোডশেডিং হয়ে গেছে। লোডশেডিং হয়ে যাওয়ার পর তখন বাইরেও একটা মোটা বড় মোমবাতি জ্বলছে, আবার ঘরের মধ্যেও জ্বলছে। তো ও দাঁড়িয়ে আছে, তা হঠাৎ করে ওর আঁচলটা ধরে কে যেন খ্যাঁচ করে টান মেরেছে। তো ও তখন ভাবছে কি মনে মনে, ও আচ্ছা আমার আঁচলটা বোধহয় ওই আগুনের কাছে যাচ্ছিল, তাই জন্যই বোধহয় মানে বাপি বা মামনি কেউ একজন টান মেরেছে। তখন ঘুরে বলছে যে তোমরা কেউ না আমার আঁচলটা টানলে। তখন ও শাশুড়ি বলছে, ও মা আঁচল কেন টানবো, আমরা তো এখানে বসে আছি। শ্বশুরও বলছে যে আমরা তো এখানে বসে আছি। তখন রিমি বলছে হাসতে হাসতে যে হ্যাঁ, আঁচলটা টেনে দিয়ে ওখানে তোমরা বসে আছো না, তোমরাই কেউ একজন আমার আঁচলটা টেনেছো। তখন এবার একটু শ্বশুর একটু উত্তেজিত হয়ে গিয়ে বলছে, কেন তোমার আঁচল টানবো কেন, আমরা তো এখানে বসে আছি। কারণ রিমি বলেছে ওর সাথে ওর শ্বশুর শাশুড়ি না একদম নিজের মেয়ের মতো করে ইয়ার্কি মারতেন। তা ওরা তো টানেনি, দুজনে কেউ আঁচল টানেনি। তো যাই হোক, তা যখন রুটিটা করতে যাবে সেই সময় আলোটা নিভে গেছে, রুটিটা হয়নি। তা দেখলো যে ঠিক আছে, হাজবেন্ড আসলো, এসে গেটও খুলে দিল, দিয়ে তারপরে যাই তো খাবার টাবার দিল। দিয়ে এবার শাশুড়ি বলছে যে যখন আলো এসছে তখন বলছে যে চলো আমরা রুটিটা করে ফেলি। এবার রান্নাঘরে গিয়ে রিমি বলছে কি যে কি মা তুমি, মামুনি তুমি আমার আঁচল তখন তুমি টানোনি? তখন বলছে আরে না রে বাবা বোকা, আমি কেন তোমার আঁচল টানবো। আর বলছে না, আমি ভাবলাম যে মোমবাতির মধ্যে আঁচলটা ফেলবে পড়বে, ওই জন্যই বোধহয় তুমি টেনে ধরেছো। বললো না না, মোমবাতি তো অনেকটা দূরে ছিল, আমি কেন আঁচল টানবো, আমি আর তোমার বাপি তো বসেই ছিলাম। তখন বলছে যে আসলে এত মানে পরিষ্কার অনুভূতিটা হয়েছে যে আমার আঁচলটা কেউ টেনেছে। তখন বলেছে যে তুমি এক কাজ করো না, এটা কিন্তু শাশুড়িকে ও আগেও বলেছে, হাজবেন্ডকেও বলেছে টুকটাক। তখন বলছে যে তুমি এক কাজ করো, তোমার বাপিকে বলো। তখন এবার ও না যখনই বলেছে শাশুড়ি বাপিকে বলো, ও তখন বলেছে আচ্ছা বলবো। কিন্তু ও যেটা জানিয়েছে, মাম এই কথাটা নিয়ে কেউ যদি হাসে বা মজা ভাবে, এই ভয়ে আমি বলিনি, বাপিকে বলিনি, কিন্তু মামনি বা আমার মানে ওর হাজবেন্ড সবাই জানতো। তো যাই হোক, এবারে কি হয়েছে, তখন তো যাই হোক ও তো কিছু বলেনি। এবারে রাত্রে যখন খেতে বসা হয়েছে আর কি, তখন কিন্তু বাপি জিজ্ঞাসা করেছে ওকে, কারণ শাশুড়ি মা মনে হয় বলেছিলেন যে শ্বশুরমশাইকে। তখন বলেছে যে কি হয়েছে, কি হয়েছে ঠিক করে বলো তো। তখন বলছে কি আবার হবে, কিছুই হয়নি, ওই তো আমি দাঁড়িয়েছিলাম না, তুমি রান্নাঘরে শাশুড়ি মাকে জিজ্ঞাসা করছিলে কি অসুবিধা হয়েছে। তখন বলছে দেখো না, আমি দাঁড়িয়েছিলাম, আমার পরিষ্কার মনে হলো যে আমার আঁচলটা ধরে কেউ একটা টান দিল। হ্যাঁ, তখন উনি বলেছেন তুমি কি আর কি কিছু ফিল করো। তখন বলেছেন যে তখন ও বলেছে যে হ্যাঁ, আমি ওই সিঁড়ি দিয়ে উঠতে নামতে বা ওই তুলসী মঞ্চের ওদিকটাও বলেছে যে ওরকম আমার একটা কীরকম একটা ফিলিংস হয়, সিঁড়ি দিয়ে নামবার সময় আমার মনে হয় কেউ আমায় ধাক্কা মেরে ফেলে দেবে, যেমন সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে যায় মানুষ। কিন্তু সিঁড়িটা এতই ছোট ছিল, সেখান দিয়ে পড়ে যাওয়া কোনোভাবেই কিন্তু সম্ভব ছিল না। যাই হোক, তখন উনি বলেছেন, খালি একটা কথাই বলেছেন যে এত বড় সাহস, এবার গায়ে হাত দিচ্ছে। তা এই কথাটা শুনে ও তো অবাক হয়ে গেছে যে বাপি কি বলছে। কিন্তু ওনার একটা ক্ষমতা ছিল, রিমি যেটা বলেছে, যে উনি টুকটাক এই হাওয়া বাতাস লাগা বা কারো কোনো ক্ষতি, এইগুলো উনি আটকাতে পারতেন। মোট কথা কিছু কিছু ক্রিয়া উনি জানেন। তো যাই হোক,
তখন এই কথাটাই বলেছে যে এরকম ব্যাপার। তারপরে যাই হোক, ও তো রাত্রিবেলা তো ইয়ে করেছে, ঘরে গিয়ে তো শুয়েছে। তা সেদিন কিন্তু রাত্রিবেলা দুবার কিন্তু কারেন্ট গেছে, মানে তখন একবার ওই কারেন্ট গেছে, আঁচলে টান পড়েছে, আবার রাত্রিবেলা কারেন্ট গেছে। এবার রিমি বলেছে যে রাত্রিবেলা যখন কারেন্ট যেত তখন তো যেখানটার মানে গড়িয়ার কাছাকাছি জায়গায় বলছি, তখন সেটা মানে অচপাড়াগা যাকে বলে। তা কারণ হচ্ছে, বলছে আমি শুয়ে শুয়ে শেয়ালের ডাক শুনতে পেতাম। তারপরে আমাদের বাড়ি থেকে কত দূরে গড়িয়া স্টেশন, সেখানে লাস্ট ট্রেন গেলে পর সেই আওয়াজটা পেতাম। হ্যাঁ, আশেপাশে বাড়ি খুব একটা ছিল না, ফাঁকা ফাঁকা জায়গা। বললো রাত্রিবেলা কারেন্ট চলে গেছে। তো তখন ও না মানে ওর হাজব্যান্ডকে বলছে, বলে আমি কিন্তু এমনি অন্ধকার ঘরে শুতেই পছন্দ করি, আলো জ্বললে আমার ঘুম আসে না। কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বলছি কি যে তুমি একটা কাজ করো তো, তুমি উঠে একটা আলো জ্বালো তো। তখন বলছে যে কেন, কি হয়েছে, এই তো আমি তো পাশেই রয়েছি। তখন বলছে যে না, আমার কীরকম একটা অনুভূতি হচ্ছে যে আমার চারপাশ দিয়ে কেউ ঘুরছে, তুমি উঠে একটা আলো জ্বালো। তখন বলছে যে আলো না জ্বালে আমি থাকতে পারছি না। তখন বলছে যে ঠিক আছে তাহলে তুমি থাকো, আমি আলো নিয়ে আসি। তখন বলছে না, আমি একা তো থাকতে পারবো না। তখন বলছে তাহলে তুমি চলো, নিচে চলো। তা নিচে গেছে হাজব্যান্ডের সাথে। সেদিন ছিল শুক্রবার। হ্যাঁ, তখন ওর শ্বশুরমশাই কিন্তু ওই সন্ধ্যাবেলাকার ঘটনাটা নিয়ে বলেছে ঠিক আছে তুমি চিন্তা করো না। আর শনিবার দিন ওর হাজব্যান্ডেরও বোধহয় ছুটি থাকতো, ওই শনিবার দিন তো কেউ বাড়ি থেকে বেরোবে না, সেদিনই যা করার ব্যবস্থা একটা আমায় করতেই হবে, এরম বলেছে। তো রাত্রিবেলা ওই যখন নিচে আলো খোঁজবার জন্য গেছে, তখন ওর শ্বশুরমশাইয়ের খুব হালকা পাতলা ঘুম ছিল, মানে সজাগ থাকতেন খুব। তা উনি তখন বলছেন যে কিরে তোরা কোথায় যাচ্ছিস, বাইরে কোথাও যাচ্ছিস নাকি? তখন ছেলে বলেছে যে না না, ওর এরকম মনে হচ্ছে যে কেউ যেন ঘুরে বেড়াচ্ছে চারপাশ দিয়ে, তা ওই জন্য একটা আলো আনতে এসছি। তখন উনি উঠে একটা আলো নিয়ে ওখানে ওর ঘরে লাগিয়ে দেয় এবং বলে যে তোমার দেখো তো আর কোনো ভয় লাগছে? তখন বলছে না, একটু তো আলো দেখতে পাচ্ছি আর আমার কোনো ভয় লাগছে না। তো এইভাবে তো হলো, সেই দিনটা তো পার হয়ে গেল। তো এরপরে কি হলো, উনি তো আলো লাগিয়ে দিলেন, ও তো যাই হোক ওই রাত্রের মতো তো আর কোনো অসুবিধা হয়নি। পরের দিন সকালবেলা শ্বশুরমশাই ওকে দিয়েই ওই ওই যে যেখানে বললাম শাক টাক বিভিন্ন রকম এই সমস্ত গাছপালা হয়ে থাকতো, ওখানেই ও বলেছে দূর্বা নয়, একটা দূর্বার কাছাকাছি এক ধরনের একটা ঘাস, সেটা ওর হাত দিয়ে উনি তুলিয়েছেন শ্বশুরমশাই, ও তুলে দিয়েছে। তারপরে ঘরের মধ্যে যা যা ঘরোয়া উপকরণ যা যা লাগে, সর্ষে ছিল আর কি কি জিনিস ছিল, তো ওগুলোও জোগাড় করে দিয়েছে। একটা ছোট্ট প্লেট মতো, যেটা কি বলবো অনেকটা এরকম মানে চওড়া মতো একটা প্লেট মতো জায়গায় তিনটে জিনিস ওটা রেখে দিয়েছেন। এবং শ্বশুরমশাই তখন বলেছে যে তোমরা কিন্তু এই ঘরেই বসে থাকবে, মানে নিচেই ওদের একটা ঘরে ওদের তিনজনকে, মানে নিজের স্ত্রী, ছেলে এবং বৌমা তিনজনকে বসতে বলেছে। আর উনি কিন্তু ক্রিয়াটি করার জন্য ওপরে চলে গেছেন রিমির ঘরটাতে। এবারে ওখানে গিয়ে তো উনি ক্রিয়াটি করবেন, আর এদেরকে বলে গেছেন যে বিশেষ করে নিজের স্ত্রীকে, যতক্ষণ আমি এই মানে আমি না বলছি ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ কিন্তু যে বিছানাটার মধ্যে বসে আছো সেখান থেকে একটা পা নিচে ফেলবে না। আর নিজের স্ত্রীর যেহেতু প্রচণ্ড সুগার ছিল, সেহেতু স্ত্রীকে বলেছেন যে তোমার যদি টয়লেটে যাওয়ার দরকার থাকে তাহলে তুমি ঘুরে এসে বসো, কিন্তু আমি যতক্ষণ তারপরে না বলবো ততক্ষণ কিন্তু কেউ বিছানা থেকে নামবে না। কারণ বিছানা থেকে নেমে তুমি পা দিয়ে দিয়ে যাবে, আবার সেই পা দিয়ে উঠবে, বা কার কি এফেক্ট হবে এরা তো জানে না। তো যাই হোক, তা শাশুড়ি সেই মতো সব কিছু মিটিয়ে টিটিয়ে নিয়ে এসে বসেছেন। এবারে এদের মানে শাশুড়ি আর বৌমা, এদের স্বভাব ছিল কি যে টুকটাক কিছু খাওয়া, হয়তো একটু বাদাম ভাজা খেলো কি চানাচুরের ডিবেটা নিয়ে এসে বসলো, এরকম মানে ছিল। তাই বলে দিয়েছে কিচ্ছু কেউ খাবেও না এবং মাথা নিচু করে বসে থাকবে, কোনো কথা নিজেদের মধ্যেও বলবে না, ঠিক আছে, কোনো অ্যাক্টিভিটি যেন না হয়।
এরা তিনজনে তো বসে আছে। তা রিমি বলছে মাম ওই জানলা দিয়ে ওই বাস যাচ্ছে আসছে, লোকজন যাচ্ছে, ওই সবই দেখছি আমরা তিনজনে মিলে বসে। আর রিমির হাজবেন্ড খুব কম কথা বলে, আর বলছে যে কথা বলার মধ্যে আমি আর শাশুড়ি মা, তা কি কথা বলবো, এখানে তো আমাদের বারণ করে দেওয়া হয়েছে, চুপচাপ বসে আছি। এবার বসে থাকতে থাকতে বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ করে একটা আওয়াজ পেলাম, ঠং ঠং করে, যে একটা বাসন, মানে রিমির বক্তব্য হচ্ছে যে থালাটার মধ্যে ও সব এই জিনিসগুলো সাজিয়ে দিয়েছিল, মনে হলো যেন থালাটা পড়ে গেল। বলছে থালাটা পড়ে গেল, আমরা তাও কেউ উঠতে পারছি না বা নিজেদের মধ্যে কথা বলতে পারছি না যে বাপির কিছু হলো কিনা, বাপি কেমন আছে, কোনো কথা বলতে পারছি না। যাই হোক, কিছুক্ষণ বাদে বাপি ফিরে আসলেন এবং বললেন যে তো প্রথমে ওই যে ঘাসের মতো যেটা তুলেছিল রিমি, ওটা দিয়ে আগে ওর মাথায় একটু বুলি টুলিয়ে দিল, এবং সবারই মাথায় বুলিয়ে দেওয়ার পর এবার বললো যে খাট থেকে নেমে রিমিকে বলল সব ঝেড়ে ফেলো। এবার রিমি তো বুঝতে পারছে না কি ঝেড়ে ফেলবো। তখন শাশুড়ি মা বুঝিয়ে দিলেন যে ধরুন আমি দাঁড়িয়ে আছি, আমার পা বেয়ে একটা ছোট্ট পিঁপড়ে উঠছে, তাহলে আমরা কি করি, জামা কাপড় যেভাবে ঝাড়ি সেভাবে ঝেড়ে টেড়ে ফেলে উনি বললেন যাও হাত মুখ ধুয়ে টুয়ে এসো। এইবারে ওর শ্বশুরমশাই বললেন যে যাও এবার তুমি ওপরে যাও, তোমার ঘরে যাও। তো ও সিঁড়ি বেয়ে ওপরে গেল, ঘরে গেল, ওপর থেকে নামলো, বললো আমার কোনো ফিলিংসই হলো না। হ্যাঁ, কোনো রকম গা ভার হওয়া কি মনে হচ্ছে পেছনে আমার সেই ছায়াসঙ্গী রয়েছে, কিচ্ছু আমার মনে হলো না। আমি তো নেমে আসলাম সুন্দর। নেমে আসার পর এইবারে শ্বশুরমশাই বললেন যে আশা করছি আর কোনো রকম প্রবলেম হবে না কিছু, এইবারে তুমি নিশ্চিন্তে থাকতে পারবে। এরপর রাত্রিবেলা ওই দিন যখন ওরা শুয়ে পড়েছে, শুয়ে পড়ার পর রিমি যেটা বলছে যে আমার তখন তন্দ্রা মতো এসছে। তা সেই সময় একটা ফিলিংস হলো যে যে আমার ইয়েতে আমাকে কেউ বলছে আমি তোর কি ক্ষতি করেছিলাম, আমি কিচ্ছুই তো তোর ক্ষতি করিনি, আমি তোর সাথে একটু থাকতে চেয়েছিলাম, কিন্তু এটা তুই কি করলি, তুই আমাকে তাড়িয়ে দিলি। আর ঠিক আছে আমি চলে যাচ্ছি, তুই যখন আমাকে ভালোই বাসিস না, হ্যাঁ আমাকে থাকতে দিতে চাস না তোর সাথে, তাহলে আমি চলে যাচ্ছি। এবার এইটা রিমি বলছে যে মাম আমি কিন্তু পুরো ঘুমাইনি, আমার তখন জাস্ট তন্দ্রাটা এসছে, এটা স্বপ্ন না কি। রিমি ঝটকা মেরে কিন্তু বিছনায় উঠে বসেছে। তখনই পাশে হাজব্যান্ড শুয়েছিল, সেও তখন উঠে বসেছে, কি হয়েছে, বলছে না কিছু না। তখন বলছে যে না আলো জ্বেলেছে, বলে মুখ চোখ দেখে তো মনে হচ্ছে কিছু একটা হয়েছে। তখন বলেছে যে এই ব্যাপার আমি দেখলাম, কেউ যেন আমাকে এই কথাটা বলে চলে গেল। তা পরের দিন যাই হোক সকালবেলা তো ওর শাশুড়ি ঘর টর উঠোন টুটন সব ঝাঁটটার দিতেন, আর ওই রিমি ওর হাজব্যান্ডও বেরোবে, তাড়াতাড়ি উঠতে হতো, উঠে ঘর টর মুছা টোছা বাড়ির যা কাজ থাকে একটা বউয়ের সব করতে হতো। তখন করতে করতে এবারে তখন ইয়েকে বলেছে, ওর শ্বশুরমশাইকে ও পুরো ব্যাপারটা বলেছে। তখন বলেছে যে হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এই বলেছে, ঠিক আছে তোমার আর কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি নিশ্চিন্তে থাকো। তা এবারে কি হয়েছে যে রিমি যেটা বলেছে যে ও যখন বিয়ের পর প্রথম যখন এই ঘটনাগুলো ঘটতো, আমি তো বললামই ওর হাজব্যান্ডকেও বলেছিল, শাশুড়িকেও বলেছিল, তখন হাজব্যান্ডও মাঝে মধ্যে বলতো তোমার শরীর টরীর খারাপ লাগছে নাকি, তোমার কি কিছু অসুবিধা হচ্ছে, যেমন নতুন বিয়ের পর হাজব্যান্ডরা জিজ্ঞাসা করেন, তখনও এইগুলো বলতো। তখন বলতো যে মাকে বলেছো, তখন বলছে হ্যাঁ মাকে বলেছি, মা বলেছেন যে নতুন বিয়ে হলে পর গায়ে তো হলুদের গন্ধ থাকে, তা কোনো রকম যারা আর কি এই এন্টিটিগুলো বা এই ধরনের আত্মাগুলো এই গন্ধটায় আকৃষ্ট হয়, মা এটা বলেছিলেন, বা প্রেগনেন্ট মহিলাদেরও ওই জন্য সাবধানে থাকতে বলা হয়। তা এই কথা বলে তাইতে শুনে ওর হাজব্যান্ড মানে স্বাভাবিক ছেলেরা যেমন বলে যে তোমার বিয়ে হয়েছে, তোমার গায়ে হলুদের গন্ধ আছে, তাহলে কি আমার বিয়ে হয়নি, আমার কেন আমার সাথে কিছু হচ্ছে না, তখন ও ভাবছে সত্যি তো ওর সাথে তো কিছু হচ্ছে না, ও তো কিছু দেখছে না, তাহলে আমার সাথেই কেন হচ্ছে। তো ও বলেছে যে পরবর্তী সময় আমি বুঝতে পেরেছি যে রাশিরও একটা ব্যাপার থাকে, ভারী রাশি হালকা রাশি এই ব্যাপারগুলো থাকে।
তো যাই হোক, তারপরে তো যাই হোক, এবারে তো এই যে পুরো ব্যাপারটা যে প্রক্রিয়াটা হলো, এত মানে ওনার শ্বশুরমশাই যাই হোক ব্যাপারটাকে আটকে দিতে পেরেছিলেন। এরপরে কিন্তু উনি কিন্তু তলে তলে খোঁজ নেওয়া শুরু করেন। আর রিমি যেটা বলেছে যে দোতলাটা তো বন্ধ থাকতো, এবার যাদের বাড়ি তারা যাদবপুরের দিকে কোথাও থাকতেন, ওই কাকু কাকিমা যাদবপুরের দিকে থাকতেন, এবং ওনাদের 3 মেয়ে, এই 3 মেয়েকে কিন্তু রিমি ভালো মতো চিনতো, কারণ বিয়েতেও এসছিল, বা যেহেতু ওরা নতুন গেছে ওনারা মাঝে মধ্যেই আসতেন, 3টে মেয়েকেই দেখেছে রিমি। তা যাই হোক, এবারে বললো খুব আলাপ পরিচয় গল্প সবই ছিল। তা ওই ওদের কাছে না ওই চাবি থাকতো, দোতলাটার চাবি বিশ্বাস করে ওই ভদ্র মহিলা দিয়ে রেখেছিলেন, কারণ মাঝে মধ্যে বাড়িটা সেল করবার জন্য ওই ব্রোকারের থ্রু লোক আসতো, তখন ওদের আর কি বলে রেখেছিল যে ওখানে দাদা থাকেন, দাদা দেখিয়ে দেবেন আপনাদের ওপরটা, দোতলাটা। তখন এবার শ্বশুরমশাই ওর বলেছিল যে না, যে কোনো সময় তো আসলে হবে না, নতুন বিয়ে হয়েছে, বৌমা রয়েছে, শনি রোববার করে আসতে হবে, এই ব্যাপারটা। আর ওই যে বললাম ওই যে প্লটটা, বিশাল বড় প্লট, প্রায় 10 কাঠা, 8 থেকে 10 কাঠা জায়গা, তার মধ্যে যে বড় বড় গাছপালাগুলো ছিল ওইখানেও ওগুলো দেখে টেকে রাখার পুরো দায়িত্ব এদের উপর ছিল। পুরো বাড়িটা বা ওই পুরো জায়গাটার মধ্যে এরাই একমাত্র তখন ভাড়াটে ছিল। তা দেখে রাখতে বলেছিল যে বাচ্চা কাচ্চারা ঢিল মারে, কাঁচের জানলা ভেঙে যাবে, ফলে ঢিল মারে, এই সমস্ত কিছু আর কি। তো যাই হোক, তো এরপরে না ওই ভদ্রলোক মানে রিমির যিনি শ্বশুরমশাই উনি কিন্তু খোঁজ নিতে শুরু করেন। তা একদিন রিমিদের ওই বাড়ির উল্টো দিকে অনেক দোকান টোকান ছিল, তা একটি দোকানে উনি যান, গিয়ে বলেন যে আচ্ছা বলতে পারেন এই বাড়িটার কিছু অসুবিধা রয়েছে নাকি, দোষ টোষ রয়েছে? তখন দোকানদার বলে যে দাদা আপনি কি কিছু অসুবিধা হচ্ছে, আপনার কোনো অসুবিধা শুরু হয়েছে? তখন বলছে হ্যাঁ, অসুবিধা বলতে আমার তো বৌমা, ছেলে মানুষ, বৌমা নতুন বিয়ে হয়েছে, তার সে একটু ভয় পাচ্ছে, এরকম ব্যাপার ট্যাপার। তখন বলছে যে কেন, আপনারা কিছু জানেন না? তখন বলছে যে না তো, কেন, কি হয়েছে, আমরা তো সত্যি কিছু জানি না। তখন বলছে যে ওই দোকানদার বলছে যে এই বাড়িটা যখন তৈরি হয় তখন ওই যে 8-10 কাঠা যে জায়গাটার কথা বললাম, প্লটটার কথা বললাম, সেই প্লটটা পুকুর খনন করা হয়েছিল, যাতে বাড়িটা তৈরি করতে জলের কোনো অভাব না হয়, ওনারাই পুকুর কাটিয়েছিলেন। এবারে ওই বাড়িটা যখন তৈরি হয় তখন ওই বাড়িটায় ছিল হচ্ছে ওই যে যে আর কি মালিক, তার শালা, আর হচ্ছে ওনার ছেলে, মানে মালিকের ছেলে এবং শালা, এই দুজনে থাকতো। এখন প্রশ্ন হচ্ছে মালিকের ছেলে কোথা থেকে এলো? ভদ্রলোকের প্রথম হয়েছিল 2 মেয়ে এবং একটি ছেলে, এই হচ্ছে ছিল, কিন্তু পরে রিমিরা দেখেছে 3টে খালি মেয়ে। তা ওই যে ভদ্রলোকের যিনি শালা উনি ছিলেন, আর মানে মামা আর ভাগ্নে দুজনে ছিল। তা যাই হোক, দুজনে মিলে ওইখানে ছিল, এবং ওই যে পুকুর কাটা হয়েছে ওইখানে ওই ছেলেটি, ভদ্রলোকের ছেলেটি খালি বলতো যে মামা আমাকে তুমি সাঁতার শিখিয়ে দেবে তো, সাঁতার শিখবো আমি, এই খালি বলতো। তা মামা বলতো ঠিক আছে শেখাবো। তা সেই মতো কটা দিন ধরে কিন্তু ওই ছেলেটাকে নিয়ে উনি সাঁতার শেখাতেন। ছেলেটার বয়স ওই 16-17 বছরই হবে, সাঁতার শেখাতেন। এবারে একটা দিন কি হয়েছে, ওই মামা তখন রান্না করছিলেন, তো ওই ছেলেটি এসে বলছে যে মামা আমাকে একটুখানি, আমি তো সাঁতার কাটতে যাব, তা তুমি যাবে না? তখন বলছে যে হ্যাঁ যাব তো, দাঁড়া একটু রান্নাটা করে নিয়ে তারপরে আমি যাচ্ছি, তুই যাস না, আমি যাই, তারপর দুজনে মিলে চান টান করে আসবো। এবার ছেলেটি একদম বাচ্চা ছেলেও নয়, ওই ঘাটে মানে ওই পুকুর ঘাটে গিয়ে বসে, এবং বসে ওই জলের মধ্যে পা চুবিয়ে বসে আছে, আর ওই মগে করে করে ও জল তুলে তুলে মাথায় ঢালছে। এই করতে করতে প্লাস্টিকের মগটা ভেসে গেছে ভেতর দিকে। এবারে ও অতি কষ্ট করে চেষ্টা করে ও মানে একটু নামার মতো করে ও চাইছে জল ধাইয়ে দাইয়ে মগটাকে আবার কাছে আনতে। এই করতে করতে কোনোভাবে ও ডুবে যায়। এবার মামা তো সেটা জানে না, বলে দিয়েছে যে আমি রান্না হোক তারপর দুজনে চান করব, স্বাভাবিক সে মন দিয়ে রান্না করছে।
বেশ কিছুক্ষণ বাদে যখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তখন উঠে ও নাম ধরে তো খুব ডাকছে, ডাকাডাকি চিৎকার করছে, কোথাও পাচ্ছে না, অথচ লক্ষ্য করছে জলের মধ্যে কিন্তু ওই প্লাস্টিকের মগটা ভাসছে। এরপরে তো উনি বিরাট ভয় পেয়ে যান এবং তখন তো এলাকার সব লোকজনকে ডাকাডাকি, রাস্তায় বেরিয়ে লোকজনকে ডাকাডাকি করেন। এবার একটু আধটু পুকুর না তো, অনেকটা বড় জায়গা নিয়ে পুকুর। সবাই মিলে 2, 4 জন 5 জন মিলে ঝাঁপিয়ে পড়ে ওকে তো খোঁজা শুরু হয়। তারপরে তো একটা সময় বডি পাওয়া যায়। বডি যখন তোলা হয় তখন দেখা যায় মুখ নাক দিয়ে রক্ত বেরোচ্ছে আর দেহে আর প্রাণ অবশিষ্ট নেই। তো এই ছেলেটি কিন্তু এইভাবে মারা যায়। তখন দোকানদার বলে যে আপনি এটা জানতেন না? বলছে যে আপনার পাশের দোকানদারই তো আমায় ভাড়াটা ঠিক করে দিয়েছে, তো উনি কি জানতেন না? তাহলে আমরা জানবো কি করে বলুন? এরপর তো সবই রহস্য উন্মোচন হয় এবং এই কারণেই, এটা রিমি আমায় বলেনি, আমার মনে হয়েছে যে ওই কারণেই কিন্তু মন্দিরের মধ্যে হয়তো বিগ্রহ স্থাপন করা সম্ভব হয়নি। যাই হোক, এর কিছুদিন বাদে তো রিমিরা প্রায় বছরখানেক ওখানে ছিল। এরপরে ওখান থেকে ওরা অন্য একটা ভাড়া বাড়িতে আসে এবং বর্তমান বাড়িতে তারপরে পরেই চলে আসে। এরপরে কি হয়, একদিন ওর একটি মেয়ে একটি ছেলে, রিমির তার ছেলের যে একজন ম্যাডাম ছিল, তো ছেলের বাচ্চাটাকে খুব ভালোবাসতো, কি সুনিতা না কি ও নাম বলেছে। তা ওই মেয়েটি একদিন বলছে যে ওদের পাশের বাড়ির একজনের কথা বলছে যে অমুক বাড়িটায় ওরা ভাড়া ছিল দোতলাটা নিয়ে। তখন বলছে যে তাই নাকি? তখন বলছে হ্যাঁ, দোতলায় নিয়ে ভাড়া, দোতলাটায় তারা আবার ভাড়া ছিল কিরকম, শুধু দোতলাটা নিয়ে। কারণ ওনার যে মানে ভদ্রলোক ভদ্রমহিলার যে ছোট বেবিটা, ও খালি একতলায় থাকাকালীন ওই গেট খুলে খুলে বেরিয়ে যেত, ওই জন্য দোতলাটা ভাড়া নিয়েছিল, যে দোতলার সিঁড়ি বেয়ে নামতে অসুবিধা হবে, তারপরে গেট খুলবে তবে তো বাইরে, দোতলাটা ভাড়া নিয়েছিল। তা এই দোতলা প্রসঙ্গে বলে রাখি, রিমিরা থাকাকালীনও না দোতলায় মাঝে মধ্যে বিভিন্ন রকম আওয়াজ পেত। তা রিমি আর রিমির শাশুড়ি মা বলতো যে এই আওয়াজগুলো নিশ্চয়ই হচ্ছে ওই গাড়ি বাস টাস যাচ্ছে তো তারই আওয়াজ, এটা ভাবতো। কিন্তু একদিন কিন্তু শ্বশুরমশাই মানে সত্যিকারের ওপরে উঠে কিন্তু দেখে, যেহেতু চাবি ছিল, দেখে এসেছিলেন আওয়াজটা কিসের হচ্ছে। তো উনি সেরকমভাবে কিছু হয়তো বুঝতে পারেননি বা কিছু, কিন্তু উনি এটা কিন্তু সবসময় বলতেন যে বাড়ির ওই পেছন দিকে ওই যে দিকটা প্লট, ওই দিকটা যেও না। সেটা কিন্তু তখন তো আর জানতেন না যে এরম একটা দুর্ঘটনা বাড়িতে ঘটে গেছে। তো যাই হোক, ওই যে ভদ্রমহিলারা দোতলাটা ভাড়া নিয়েছিলেন, ওই টিচার দিদি যিনি বলেছিলেন, ওরাও এরকম হঠাৎ করে রাত্রে হয়তো ঘরে শুয়ে আছে, দেখছে ডাইনিংয়ের ফ্যানটা আপনা থেকেই চলা শুরু হয়ে গেল। তারপরে হঠাৎ করে মনে হচ্ছে যে এবার বাড়িওয়ালার খাট, তারপরে আলনা এগুলো ছিল, হ্যাঁ, তা ওদের বলতো যে তোমরা আমাদের জিনিসগুলো ইউজ করো। তা বলছে যে বাথরুমের মধ্যে মানে, আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার ছিল, ভদ্রলোককে মাঝে মধ্যে বাইরে থাকতে হতো। তো এই ছোট বাচ্চা নিয়ে একা একা একটা বাড়িতে থাকবে, উনি ওনার মাকে তারপর বোনকে ডেকে ডেকে নিয়ে আসতেন। তা ওই রকম মাকে গল্প করতেন যে মা আপনা থেকে জানো তো বাথরুমে কল চালু হয়ে যায়, তখন আমায় উঠে গিয়ে রীতিমতো কল বন্ধ করতে হয়। তারপরে এক ঘরে শুয়ে আছে হয়তো, হঠাৎ করে মনে হচ্ছে আলনাটা কেউ টানাটানি করছে, তারপর ছুটে গিয়ে দেখছে আলনাটা কিন্তু আলনার জায়গায় রয়েছে। এরকম বিভিন্ন অ্যাক্টিভিটি হতো, ওনারাও পরে চলে গিয়েছিলেন ওখান থেকে। তো রিমি বর্তমানে যে বাড়িটা থাকে সেই বাড়িটা থেকে ওই বাড়িটা দেখা যায় 40 ফুট রাস্তার ধারে বাড়িটা। এবার এবার বলি কেন আমি জায়গাটার নাম বলিনি, কারণ ওই বাড়িটা খুব পপুলার একটা বাড়ি। সবার মুখে মুখে ওই বাড়িটার নাম ফেরে এবং যে কারণে কিন্তু বাড়িটার নামটা আমি নিলাম না, শুধু আমি জায়গাটার নামটাও বললাম না। তবে এইটুকু বলতে পারি, গড়িয়ার চত্বরের মধ্যেই, কিন্তু গড়িয়া স্টেশন থেকে এই জায়গাটা অনেকটাই দূর রীতিমতো। তো যাই হোক, এবারে যেটা হলো কি যে ওরা তো পরবর্তী সময়ে তো ওই বাড়িটা ছেড়ে তো এই আরেকটি ভাড়া বাড়িতে যায়, সেখানে কোনো সমস্যা ছিল না। তারপরে তো এই বাড়িটিতে এখন যেটা আছে এই বাড়িটিতে চলে আসে। তো বলে যে আমি যখন গড়িয়া স্টেশনে যাই মাম, ওই বাড়িটার সামনে দিয়ে আমার অটো বা টোটো ধরে কিন্তু যেতে হয়। বলে বাড়িটা দেখে এত মনটা খারাপ হয়ে যায় যে আমার বিয়ের পর, তুমি বুঝতেই পারছো, ও আমাকে বোঝাবার চেষ্টা করেছে, একটা বিয়ের পর একটা বছর প্রত্যেকের মানে একটা কি বলবো, একটা সুন্দর স্মৃতি,
তা ওই একটা বছরের স্মৃতি আমার ওই বাড়িটায় পড়ে রয়েছে। আর বাড়িটায় যে আমরা ফুল গাছগুলো লাগিয়েছিলাম, জবা গাছ, টগর গাছ, ওগুলো এখনও রয়েছে। তবে ওই যে বিভিন্ন রকম ফলের গাছ সুন্দরভাবে যে লাগানো ছিল, বলো ওই জায়গাটা না পুরো এখন আগাছা জঙ্গল হয়ে গেছে, জানলার কাঁচ টাচ ভাঙা। হ্যাঁ, দেখলেই বাড়িটাকে তোমার বুকের মধ্যে ছমছম করে উঠবে যে ওটা কিন্তু মানে একটা মানে কি বলবো, হন্টেড হাউসে পরিণত হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, রিমি যতটা সুন্দর করে আমায় বলেছে, জানি না অতটা আমি গুছিয়ে বলতে পারলাম কিনা, হয়তো অনেক জায়গা বাদ থেকে গেল, কারণ অনেক ছোট ছোট টুকরো টুকরো ঘটনা। তো যাই হোক, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ঘটনা কেমন লাগলো। ওর স্টকে অনেক ঘটনা রয়েছে, ও আরও বেশ কিছু ঘটনা, ছোট্ট ছোট্ট ঘটনা কিন্তু গায়ে কাঁটা দেওয়ার মতো ঘটনা আমার সাথে শেয়ার করেছে। এক এক করে আপনাদের সামনে নিয়ে আসবো অবশ্যই। আপনারা দয়া করে কিন্তু কমেন্ট করে ওকে জানাবেন যে ওর আজকের ঘটনা আপনাদের কেমন লেগেছে। আর যারা পুরনো বন্ধুরা রয়েছেন, ডে ওয়ান থেকে আমার সাথে জুড়ে রয়েছেন, তারা কমেন্ট করুন বা না করুন, আমি জানি প্রতি মুহূর্তে আপনারা রয়েছেন সাথে। আপনারা রয়েছেন বলে কিন্তু আজকে এই 100তম ভিডিও আমি করতে পারছি। তা আজকের এই 100তম ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন, এবং আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে দয়া করে একটু শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের কি বলবো, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এতটা সময় ধরে আমায় শুনছেন। আর নতুন বন্ধুরা যারা রয়েছেন তাদের কাছে একটা আবদার, যারা আসছেন নতুন নতুন, আমাকে একটু কমেন্ট করবেন বা আমার সাথে একটু জুড়ে থাকবেন বা আমাকে একটু আপনাদেরকে চেনার সুযোগ দেবেন। আর যদি ভিডিও ভালো লাগে দয়া করে লাইক করে সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনটা অবশ্যই অলে গিয়ে প্রেস করবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর কি বলবো, সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ও হ্যাঁ, যেটা প্রতি মুহূর্তে বলি, যে এনারা যেভাবে ঘটনা শেয়ার করছেন, আপনাদের নিজেদের জীবনে ঘটা বা কারোর মুখ থেকে শোনা কোনো ঘটনা যদি থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।